আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিচু এলাকা। পতেঙ্গায় নির্মাণাধীন সড়কে ধস, রাঙামাটিতে গাছ চাপায় একজনের মৃত্যু। পর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, রোডম্যাপ চূড়ান্ত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ঢাকার লড়াইয়ে জুলাই ফাউন্ডেশন। 3 মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। আর্থিক অনটনে শহীদ সাব্বিরের 3 সন্তানের লেখাপড়া বন্ধ। অবশেষে গাজার শাসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিল হামাস। শান্তি প্রতিষ্ঠার আশা বাসিন্দাদের। নিরস্ত্রীকরণ ছাড়া পুনর্বাসন নয়, হুমকি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পানি জমে যায় চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে সড়ক। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা পানি নিষ্কাশনে কাজ করছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন একটি সড়কের কিছু অংশ ধসে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত। এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। এই তো আমি আসছি কর্নেলহাট থেকে আসছি। হালি শহরের ওখানে কয়েক জায়গায় এরকম একই অবস্থা, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি উল্টো দিকে যেতে হচ্ছে। এখানে তো গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। দ্রুত পানি যাতে নিষ্কাশন হয়ে যায়, আমরা যাতে নির্বিঘ্নভাবে অফিস করতে পারি, বাসায় যাতায়াত করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। চট্টগ্রাম শহরের বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত আছে, একেবারে টানা বর্ষণ হচ্ছে এবং চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, আপনি যেমনটি বলছিলেন, এই নিচু এলাকাগুলো আমরা দেখেছি গত 1 ঘন্টা আগেও, যেখানে আসলে হাঁটু সমান পানি ছিল, যে জায়গাগুলোতে আসলে গোড়ালি সমান পানি ছিল, সেই পানি কিন্তু আসলে ক্রমশ বেড়েই চলেছে, যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে খবর, সেই খবর অনুযায়ী আজকে চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত 333 মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে গত 1 থেকে 2 যুগ অথবা 3 যুগের মধ্যে আসলে একেবারে সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে উল্লেখযোগ্য যেই বিষয়টি, সেটি হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু যে জায়গাগুলোতে জলজটের সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোর আশেপাশে যে নালাগুলো রয়েছে, সেই নালাগুলো কিন্তু একেবারে পর্যায়ক্রমে তারা পরিষ্কার করছেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এখন যে জায়গাটি আপনি ফ্রেমে দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকা, তিনি দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আর অক্টোবরে হবে ভোট গ্রহণ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে। 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। এছাড়াও তিনি জানান, 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, মজুদের নির্ধারিত মান থেকে 9 লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জানান, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে। এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখছে সরকার। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে। 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। এছাড়াও তিনি জানান, 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, মজুদের নির্ধারিত মান থেকে 9 লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জানান, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, কাউন্সেলিং এবং জরুরি সহায়তায় গঠিত হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন।
কিন্তু প্রতিষ্ঠার 2 বছরের মাথায় অর্থ সংকটে কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। কর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, সীমিত পরিসরে চলছে সেবা। অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই সংকট আরও গভীর হচ্ছে। আন্দোলনে আহত মোহাম্মদ রাকিব চোখে গুলির স্প্লিন্টার নিয়ে এখনও নিয়মিত চিকিৎসা নিচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তবে যেখান থেকে সেবা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াইয়ে। কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল এইচএসসি, তখন আমি পরীক্ষার হলে স্ট্রোক করলাম, আমি লিখতেই পারলাম না। 2024 সালের 10 আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লক্ষ্য ছিল জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, কাউন্সেলিং এবং স্মৃতি সংরক্ষণ। শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার 100 কোটি টাকা তহবিল দিলেও 2 বছরের মাথায় ফান্ড সংকটে কার্যক্রম প্রায় স্থবির। ফাউন্ডেশনের কর্মীরাও 3-4 মাস ধরে বেতন পাননি। আমি আমার ফ্যামিলি থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে দিন হচ্ছে আমি অফিসে আসা যাওয়া করছি। সেই এখানে সবার অবস্থাই আসলে সেম। যারা শহীদ পরিবার আহতরা যারা ঢাকার বাইরে থেকে আসে আর কি, তাদের একমাত্র ভরসা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্য কোথাও ওদের যাওয়ার জায়গা নেই। এখন আমরা যদি ওদের ছেড়ে চলে যাই, আলটিমেটলি ওদের দেখার মতো কেউ থাকবে না আর কি। আশাবাদী আছি যে সামনে ভালো কিছু হবে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, 2024 সালে বেতন এবং পরিচালনা ব্যয়ের জন্য 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী 2 অর্থ বছরে আর কোনো বরাদ্দ মেলেনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। সরকার থেকেও পাইনি, কর্পোরেট থেকে আমরা কিন্তু সকল কর্পোরেট জায়গাগুলোতে গিয়েছি, কিন্তু কর্পোরেট ব্যবসায়ী মহল যেটা হয় যে তারা অপেক্ষা করছিল যে আসলে কারা আসে, সরকার গঠনটা কারা করবে, কি এরকম একটা এর মধ্যে দিয়ে তারা দেখার চেষ্টা করেছে। সিদ্ধান্ত নিল হামাস। টানা 20 বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। যুদ্ধবিরতির শর্তকে সম্মান জানিয়ে গাজা পুনর্বাসনের লক্ষ্যে আমরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া মেনেই ক্ষমতা হস্তান্তর করব। সরকার থেকে একযোগে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করব। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা, এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই সিদ্ধান্তে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এই তাবু, মশা, ইঁদুর থেকে যেন আমরা মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা নিপীড়ন।